হ্যালো বন্ধুরা, মাই গ্রিন ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন সন্ধ্যা 7টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এতক্ষণ আমি ভিডিওটা করতে পারিনি, সকাল থেকেই কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ভিডিওটা করতেও পারিনি। আর এখন সন্ধ্যা 7টার সময় এখন মেয়েটাকে আমার ভাই দিয়েছে। তোমাদের সঙ্গে আমি একটা বিশেষ টপিক নিয়ে কথা বলতে চাই, যেটা আমার নয়, অনেকেরই এরকম ধরনের কোনো সমস্যা থাকতে পারে বা আছে। তো তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি। চলো আর অন্য কোনো কথা না বলে সরাসরি টপিকে চলে যাব। তো আজকের টপিক হচ্ছে আমার ওভারিয়ান সিস্ট জার্নি। আমি আমার কি বলবো, আমি কিভাবে ওভারিয়ান সিস্ট আমার যখন হয়েছিল আমি কিভাবে সেগুলোকে ফেস করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি জানি আমার মধ্যে হয়তো অনেকের আছে, আর তোমরা সবাই এরকমই ফেস করো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমত হচ্ছে ওভারিয়ান সিস্ট, এটা কি জিনিস এটাই আমার একেবারেই জানা ছিল না। কারণ আমি ডাক্তার নই, তাই রোগ সম্বন্ধেও অত জানা নেই। সাধারণ যে সমস্ত রোগ আছে সেইগুলোই জানা থাকে। এই ধরনের একটু বড় বড় টাইপের রোগের নাম সবাই জেনে থাকে না, আমার মতো হয়তো তোমরা কেউ হয়তো জানো না। তো আমার বিয়ের 5 বছরের মাথাতে আমার মেয়েটা হয়েছে, মানে 4 বছর হয়ে গেছে। তারপরে আমার প্রেগনেন্সি এসছে 5 বছরের মাথায়, মানে আমার মেয়ে হয়েছে। তো এই 4 বছর ধরে বিয়ের পর 2 বছর আমরা কোনো প্রেগনেন্সি প্ল্যান করিনি। তারপর থেকে যখন প্রেগনেন্সি প্ল্যান করলাম তখন আর সেভাবে বাচ্চা আসছিল না। তো তার জন্য যখন যে যা বলেছে আমরা সেটাই করেছি। তো বাড়ির বড়রা প্রথমত আমাকে বলল যে হ্যাঁ এই ঠাকুর বাড়ি, তারপরে এই পাতা বাটা, এইসব আমাকে করিয়েছিল। আমি সেগুলো সব মানে ঠিক যেভাবে ওরা বলেছে আমি ঠিক সেভাবেই করেছি। তারপরেও কিছুতেই কিছু ফল হলো না। তারপর মানে বুঝতেই পারছো বাচ্চা না হলে আর চারপাশের লোকজনের কীরকম চোখ, কী ধরনের কথাবার্তা বলে, তো সেরকমই আমাকেও অনেক ফেস করতে হয়েছে। ওরকম কথাবার্তা হয়তো সামনে কেউ কিছু বলতো না, কিন্তু আড়ালে কে কীরকমভাবে কথা বলছে সেটা বোঝাই যায়। সবাই চোখ মুখ দেখলে বা তুমি গেলে তারপর কথাবার্তা থামিয়ে দিল। তো এইরকম ধরনের আমাকে অনেক ফেস করতে হয়েছে। আমার বাড়ির দিকে যেহেতু কোনো প্রবলেম ছিল না, কেউ এই বিষয়ে আমাকে কোনো কথা বলতো না, বা সুরজিতেরও কোনো প্রবলেম ছিল না। ও কোনো বিষয়ে কথা জানি, ওর মনে দুঃখ হতো, কিন্তু এই বিষয়ে কোনোদিন আমাকে কিছু বলেনি। সমস্যাটা হলো আমিও এটা নিয়ে মরিয়া হয়েছিলাম যে কেন হচ্ছে না। একটা তো মানুষের চিন্তা থাকে মা হওয়া কী জিনিস, সেটা যাদের হয়নি তারাই একমাত্র জানে। তো এটা নিয়ে আমিও প্রচণ্ড চিন্তায় ছিলাম। তারপর একদিন আমার একটু কী বলবো, পেটে ব্যথা করছিল। তারপরে আমি এমনিতে সাধারণত ছোটোখাটো কিছু পেটে ব্যথাই হোক, মাথা ব্যথাই হোক, সাধারণ ছোটোখাটো কিছু হলে আমি কখনোই ডাক্তারের কাছে যাই না। সাধারণ একটা ওষুধ খেয়ে থেকে যাই এরকম। কিন্তু সেদিন আমার কি মনে হলো, আমি ওকে বললাম যে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে, তোমার একটু পেটে ব্যথা করছে। তারপর ডাক্তারখানায় গেলাম, ডাক্তারের কাছে গিয়ে বললাম। তারপরে একজন লেডিস ডক্টর দেখিয়েছিলাম, তো তিনি আমাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিল লোয়ার অ্যাবডোমেনে। আর সেই আলট্রাসোনোগ্রাফিটা করার ফলে
তারপর আমার ওভারিয়ান সিস্ট ধরা পড়লো। সেই প্রথম ডক্টরের মুখে ওভারিয়ান সিস্ট কথাটা আমি শুনলাম, এর আগে আমি কোনোদিন শুনিনি, জানি না, বা আমার পরিবারে কোনো হিস্ট্রি নেই ওভারিয়ান সিস্টের। ওই প্রথম শুনলাম। তো সেটা কী জিনিস সেটাই আমি জানি না, সেটা আমি ডক্টরের কাছে ভালো করে জিজ্ঞাসা করলাম। তো ডক্টর বললেন তো তোমার খুব ছোট ছোট ওভারিয়ান সিস্ট আছে, যেটা এখনও অনেক বড় হয়ে যায়নি, আর দুটো ওভারিতেই আছে, আর এখন ছোট ছোট মাল্টিপল সিস্ট অনেকগুলো আছে। তো এটা ওষুধ খেলে আমরা জিজ্ঞাসা করলাম কি ভালো হয়ে যাবে? তো উনি কিন্তু বোধ করেই একটু কথাটা বললেন, আমরা বুঝতেই পেরেছি যে বললেন হ্যাঁ ভালো হয়ে যাবে। তারপর ওনার কাছে কন্টিনিউ আমি 3 মাস দেখিয়েছি, বললো 3 মাস ওষুধ খেলে মোটামুটি ঠিক হয়ে যাবে। তো উনি ওভারিয়ানের গুঁড়োবা এরকম টাইপের কিছু ওষুধ অনেক কিছু দিয়েছিলেন। তো এরকম 3 মাস কন্টিনিউ করি, তারপরে কোনো ফল হয়নি। তারপরে আবার অন্য আরেকজন ডক্টর ওখানেই বসেন, তো ওনার কাছে দেখাই। ওনার কাছে আমি 6 মাস ট্রিটমেন্ট করি, কোনো ফল হয়নি, কোনো ফল হয়নি। তারপর আমি ওষুধ খেয়ে 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 সপ্তাহে 1500 টাকা এরকম করে ওষুধ আসছে। এবার মানে ওষুধ খেয়ে খেয়ে মানে একটা মানুষের শরীর আরও খারাপ করে যাচ্ছে। আমি শেষমেশ কী করেছি, ওষুধ খাওয়া পুরো বন্ধ করে দিয়েছি। আর আমার মাথায় এই যখন শুনেছি ওভারিয়ান সিস্ট, তখন থেকে এসে ফোনে ইউটিউবে আমি সার্চ করছি ওভারিয়ান সিস্ট কী, সেটা জানার বিষয়, সেটা থেকে কী হতে পারে, এই সমস্ত বিষয় যখন আমি সার্চ করে করে দেখি, তখন আমার মাথায় আরও বেশি মানে চেপে বসে জিনিসটা। এটা থেকে ক্যান্সার হতে পারে, এটা থেকে অনেক কিছু হয়ে যেতে পারে। মানে এই ক্যান্সার কথাটা যখন শোনা হয় যে হ্যাঁ ওভারিয়ান সিস্ট থেকে ক্যান্সার হতে পারে, তখন বুঝতে পারছি একটা মানুষের মনে আর মাথায় কতটা চাপ করতে পারে। এই বিষয়টা আমি যত দেখছি প্রতিদিন সারাক্ষণ আমার মাথায় এটাই ঘটতো, আর সারাক্ষণ আমি ওই সার্চ করছি, দেখছি আর ভাবছি, তারপরে এটা থেকে কীভাবে সমাধান পাওয়া যায় সাজেশান সেটা জানার চেষ্টা করছিলাম। তো আয়ুর্বেদিক অনেক কিছু আমি প্রথমত শুরু করি, আমার একটু ওয়েট হয়ে গেছিলো, আমি সমস্ত কিছু দিয়ে মানে আমি করার চেষ্টা করছি। একটু আমার একটু ওভার ওয়েট হয়ে গেছিলো, তো সেই জন্য আমি প্রথমে ওয়েটটাকে কমানোর চেষ্টা করি, এক্সারসাইজ শুরু করি। তারপরে হচ্ছে সকালে উঠে যে লেবু, মধু, হলুদ, আদা এই সমস্ত খাওয়া শুরু করি। সমস্ত কিছু মানে আমি পুরো সকাল থেকে শুরু করি, আমার শরীরের প্রতি মেনটেন করতে শুরু করি। সকালে ঘুম থেকে ভোরবেলা উঠে আমি প্রথমে আমি দৌড়ই, হাঁটি, তারপরে এক্সারসাইজ করি। তারপর হচ্ছে আমার প্রথম রামদেব বাবার ভিডিও দেখে আমার মানে মনে একটা জোর বাড়লো যে হ্যাঁ অনেক দেখছিলাম যে অনেক সময় বলছে যে হ্যাঁ এটা করে আমার ভালো হয়ে গেছে, এটা করে ভালো হয়ে গেছে। তো প্রাণায়াম কী জিনিস সেটা আমি জানতাম না, ওইখান থেকেই প্রথম দেখি, আর কীভাবে করতে হবে পুরো টিপস ওইখান থেকেই পাই। তো সেই প্রাণায়াম করতে আমি শুরু করলাম। এক্সারসাইজ করে আমি জানি না, আমি সেভাবে অত হয়তো পারতাম না, যতটুকু পারতাম প্রাণায়াম আমি মানে ঘন্টার পর ঘন্টা প্রাণায়াম করতাম, আর সেটা আমি 3 টাইম রেগুলার মেনটেন করতাম। আমি যখনই সময় পাবো আমি 3-4টে প্রাণায়াম করতাম। তো এটা করে আমার পেটের অনেক মেদ ঝরে গেছিলো, শরীরের মেদ ঝরে গেছিলো, যেটা পেটটা মোটা হয়ে গেলে অনেক সময় এই ধরনের প্রবলেম হয়। তো পেটেরও অনেক মেদ ঝরে গেছিলো, শরীরেও অনেক মেদ ঝরিয়ে ফেলেছিলাম, আর খাওয়াটাকেও কন্ট্রোল করেছিলাম। প্রোটিনের মাত্রাটা বাড়িয়েছিলাম একটু। তো এইভাবে করার ফলে তো এইভাবে করছি, মেনটেন করছি। তো এইটা নিয়েও আমাকে অনেক সবার সঙ্গে আমার বাইরে কেন বাড়ির লোকের কাছে অনেক সময় শুনতে এইটা করছে, ওইটা করছে, সেইটা করছে, এরকম চারপাশ থেকে অনেক কথাই শুনতে পাই। আমি কারোর কথাই কান করি না, আমি আমার মতো আমার যেটা প্রবলেম আছে সেটা আমাকে সলভ করতে হবে এটা ভেবে আমি আমার করতে থাকি। তো আমি 3টে প্রাণায়াম করতাম, একটা হচ্ছে কপালভাতি, আর সবথেকে এই প্রাণায়ামটাই মনে হয় বেশি কাজ দিয়েছে।
যেটা পেটের মেদটাকে কমাতে সাহায্য করেছে এই প্রাণায়ামটাই। আর তারপরে হচ্ছে আর আমি এই সমস্ত কি বলবো প্রাণায়াম, তারপরে সকাল থেকে যে ডায়েটের যেটা করি সেগুলো সমস্ত কিছু করার ফলে আমাদের শরীরের মেদটা কমলে নিজেকেও অনেকটা হালকা হয়। তারপরে ওষুধ খাওয়াতে মানে অ্যালোপ্যাথি ওষুধ তো পুরো খাওয়া বন্ধ করে দিয়েছে। তারপরে আমি হোমিওপ্যাথিতে, আমার বাবা বলছে যে হোমিওপ্যাথিতে অনেক সময় ভালো হয়ে যায়, অনেক কিছু ভালো হয়। তো আমার ঠাকুমার গ্ল্যান্ড টিবি হয়েছিল, সেটা হোমিওপ্যাথিতেই ভালো হয়েছিল। ডক্টর বলেছিলেন যে সেটা অপারেশন করতে হবে, কিন্তু সেটা হোমিওপ্যাথি ডাক্তাররা ভালো করে দিয়েছিল। তা আমি আমাদের ডাক্তার বললাম যে তোমার যদি গ্ল্যান্ড টিবি ভালো হয়ে যেতে পারে, তাহলে আমার এই সিস্টগুলো অনেক সময় তো হোমিওপ্যাথিতে শুনেছি টিউমার ভালো হচ্ছে, অনেকের কিডনি স্টোন গালিয়ে বের করে দিচ্ছে, তো আমার কেন ভালো হবে না? তো এই জন্য আমি কী করলাম, হোমিওপ্যাথি ওষুধ নিতে শুরু করলাম। আর সেটা কিভাবে তোমাদেরকে বলি, হয়তো এটা ভুল আমার সিদ্ধান্তটা, এখন হয়তো আমি ঠিক হয়ে গেছি, কিন্তু আমার সিদ্ধান্তটা হয়তো ভুলই ছিল, হয়তো কি এরকম করা উচিত নয়। তবুও এতটাই বিরক্ত হয়ে গেছিলাম, এটা ওটা খেয়ে না খেয়ে থাকা শরীরের পক্ষে কতটা কষ্টকর। আর তার ফলে আমি বলেছিলাম যে আমি যা হবে হবে, আমি এবারে আমার মতো করে আমি করার চেষ্টা করি, আমি খাবো, আর যা হবে হবে, আমার তাতে কিছু যায় আসে না, বলে মরে যাবো, যা হয় হবে ভেবে। আর তখন আমি হোমিওপ্যাথি মেডিসিন আমি ফোনেতে ইউটিউবে সার্চ করে একদম দিদি ডক্টর লাইভে আসেন, আমি সার্চ করে সেখান থেকে ওষুধগুলো নিয়ে আমার রোগের সঙ্গে যেগুলো মেলে সেগুলো আমি হিসাব করে সেগুলো আমি এখান থেকে লিখে ওকে দিয়ে আনাই। সেইগুলো আমি কন্টিনিউ করি 3 মাস আমার অনেকটা সেরে গেছিলো। তার মধ্যে তোমাদের বলি ব্রেস্টেও অনেক সিস্ট হয়ে গেছিলো আমার, তার সঙ্গে সঙ্গে শরীরেও অনেক মাল্টিপল সিস্ট হয়ে গেছিলো। সেগুলো থেকে আমার আরও অনেক চিন্তায় সেরেছিলো। কিন্তু আমি ওভারিয়ানের কথাটা আমি যতটা না বুঝতে পারছি, আমি ওই ওষুধগুলো খাওয়ার ফলে আমার শরীরের আমার ব্রেস্টের এগুলো আমি বুঝতে পারছি যে হ্যাঁ অনেক কমছে। এইটা যখন আমি দেখি যে কমতে শুরু করেছে, সেটা হোমিওপ্যাথি ওষুধ তার সঙ্গে আয়ুর্বেদিক যে সমস্ত ওই টোটকাগুলো করছিলাম, ওইগুলো এক্সারসাইজ প্রাণায়াম সব মিলিয়ে আমি যখন দেখলাম যে আমার কমতে শুরু করছে, আমি ওইগুলোকে কন্টিনিউ করতে গেলাম। 6 মাস পার হয়ে গেল। তখন হঠাৎ আমার একটা সময় যে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এবার মনে হয় প্রেগনেন্সি হয়েছি। তো এইগুলো আমি টেস্ট করলাম, দেখলাম হয়তো অনেকেরই অনেক সহজে বাচ্চা হচ্ছে না, কিন্তু সকলের সমান নয়। যারা এই জার্নিগুলো পার করে, যারা সমাজের কাছে, লোকের কাছে, যারা এই সিচুয়েশানটার মুখোমুখি হয়, তারাই বুঝতে পারে যে এই প্রবলেমটা কী ধরনের। এক তো তোমার মাথার ওপরে চেপে আছে যে হ্যাঁ তোমার কী ধরনের সিস্ট বা টিউমার, সেটা বিনাইন না মেলিনগ্যান্ট, এটা যখন তোমার সেটা মনেই হবে যে বিনাইন থেকে অনেক সময় ওই ধরনের ক্যান্সার টিউমারে কনভার্ট হয়ে যায়। তো তোমার এইটা একটা মাথায় চিন্তা, তার উপরে তোমার আরও চিন্তা কী বলতো, সমাজের 5 জনের 5 রকম করে। তবুও আমার ভাগ্য ভালো, আমার বাড়ির লোকের কিছু, হ্যাঁ অনেকের বাড়ির লোকের অনেক সমস্যার সৃষ্টি করে। কি বলবো, তোমাদের হয়তো অনেকেই আমার মতো প্রবলেমে পড়েছো। আমি তোমাদেরকে বলবো, একটাই সাজেশান দেবো যে ভেঙে পড়ো না, আর টেনশান করো না। যত টেনশান করবে তত হরমোনালি ইমব্যালেন্স আরও অনেক বেশি হবে, আর তোমার শরীরের উপরে সেটা এফেক্ট করবে। টেনশান থেকে জানি হবে, আমি যতই বলি যে তোমরা টেনশন করো না, আমার
আমিও অনেক করেছি, আমাকে অনেকে বারণ করেছে, কিন্তু আমিও করেছি। তবুও আমি এই জার্নিটার মধ্যে দিয়ে গেছি, আর তোমাদের বলছি যে ভালো করে ট্রিটমেন্ট করো, এক্সামিন করো, কী হয়েছে সেটা ভালো করে বোঝো। ট্রিটমেন্ট থেকে সরে আসবে, ট্রিটমেন্ট থেকে সরে যদি তুমি চলে আসো, তুমি যদি ছেড়ে দাও, তোমার সমস্যাটার কিন্তু সমাধান হবে না। সমস্যাটার সমাধান করতে গেলে সমস্যাটার পিছনে সেরকম করতে হবে। হ্যাঁ, আমাকে মানে কি বলবো, আমাকে কিভাবে মানে এটা ঠিক করতেই হবে। নেগেটিভটাকে একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে পজিটিভটাকে তোমাকে ভাবতে হবে। পজিটিভ যত ভাববে তো সব কিছুই পজিটিভ হয়েছে। তোমাদেরকে কী বলবো, আমিও অনেক সম্মুখীন হয়েছি, অনেক ডক্টরের কাছে অনেক বকুনি খেয়েছি। আমি যখন সার্চ করে এটা ওটা দেখি, আমি ডক্টরের কাছে গিয়ে বলি, আমি থাকতে পারি না, আমি গিয়ে বলে ফেলি যে আমি সার্চ করে দেখলাম ডাক্তারবাবু এরকম বলছে, তো আমি এরকম বললাম। বলার ফলে তিনি আমাকে প্রচণ্ড বকুনি দেয়, প্রচণ্ড বকে। হ্যাঁ, তোমরা সব জেনে গেছো, তুমি এই জেনে গেছো, ওই জেনে গেছো, ওনারা তো বলবেই অনেক কিছু বলে। তবুও আমি জানতে চেষ্টা করি যে হ্যাঁ ওনারা কী বলছেন, আমি এটা দেখলাম আর ডক্টর কী বলছেন সামনে থেকে, আমি তবুও বলতে দেখি। হ্যাঁ, আমাকে সুরজিৎ অনেক বকে, তুমি কেন বলো। তো আমি বললাম হ্যাঁ, আমার প্রবলেম, আমাকে বলতে হবে, আমাকে শুনতেও হবে, আমাকে বলতে হবে, আমাকে অনেক শুনতে হবে। আর আমি ডক্টরের কাছে গিয়ে বলতাম, যেটা বলছিলাম, অনেকে হয়তো ভাবতো যে বাচ্চা হবে না, এরকম সব জায়গায় সব সমাজে সব পরিবারে এরকম মানুষ আছে, এরকম ভাবতো এর হয়তো বাচ্চা হবে না, বেশ তারা আনন্দ পেত এই বিষয়টা। কিন্তু আমি বলি, যারা এই আনন্দ করে বা যারা এই ধরনের কথাগুলো বলে, এই ধরনের সমস্যা তার পরিবারে হতে পারে, তার যে দুটো বাচ্চা হয়ে গেছে বলে তার যে এরকম ওভারিয়ান সিস্ট হবে না, এরকম কিন্তু কোনো কথা নেই, তারও হতে পারে। তাই একটা মানুষকে অপমান না করে তাকে যদি একটু পজিটিভ কিছু ধ্যান ধারণা দেওয়া যায়, সেটা আমি মনে করি অনেক ভালো। সেই মানুষটা জোর পায় যে এটা থেকে কীভাবে পেরিয়ে যাওয়া যায়, এটার সমাধান কীভাবে করা যায়। তাই আমি একটা কথাই বলতে চাই যে আমি যেগুলোই ফল পেয়েছি, তোমাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে, কি তোমাদের অনেক ওভারওয়েট রয়েছে, তোমরা চেষ্টা করো যে ওভারওয়েটটাকে কমাতে। ট্রিটমেন্ট তো অবশ্যই করবে, সেটা তুমি তোমার যেটা মনে হয়, তুমি হোমিওপ্যাথি করতে পারো, এখন অনেক মানে অপারেশান হয়েছে, অপারেশান করতে পারো। আমার অনেক ছোট ছিল বলে আমার সেটা ওষুধেই সেরে গেছে। অনেকের অনেক বড় মানে অনেক পরে জানতে পারে তারা, সিস্টটা তখন টিউমারে দাঁড়িয়েছে, তো তখন তো অপারেশন করা ছাড়া কোনো উপায় থাকে না। তো তখন সেটা করতে হলে পিছিয়ে আসা আমার মনে হয় ঠিক হবে না, তো সেটা করিয়ে নেয় ভালো। রোগকে কী বলতো, জমিয়ে যত রাখবে না, রোগটা তত আরও চেপে বসবে। যত তাড়াতাড়ি জানার সঙ্গে ট্রিটমেন্ট করতে পারবে, তো সেটা করাই ভালো। আর তোমাদের বলা হয়নি যে আমি এর সঙ্গে আরও একটা ক্যান্সার স্পেশালিস্টকেও দেখাতাম। যখন আমি জানতে পারলাম যে আমার ওভারিয়ান সিস্ট, তখন আমি একটা ক্যান্সার স্পেশালিস্টকেও দেখাতাম। তখন যদিও আমার ব্রেস্টেও সিস্ট এসে গেছিলো, শরীরেও অনেক সিস্ট এসে গেছিলো, তো ক্যান্সার স্পেশালিস্টকেও দেখাতাম। তো উনি বললেন যে এটাকে, আমার ব্রেস্টের কথাটা বলেছিলেন যে এটা ঠিকঠাক এখনও সিস্টে পরিণত হয়নি, এটা একটা জেলি টাইপের জিনিস, যেটা ঠিক হয়েছে, তো সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা যাতে অন্য কিছুতে কনভার্ট না হয়ে যায়। তো সত্যি কথা বলতে আমি ওই ওষুধগুলো খাওয়ার ফলে, হোমিওপ্যাথি ওষুধ আর আমি যেগুলো করছি, এগুলো করার ফলে আমার সিস্ট চলে গেছে। আমি আমার যে গাইনোকোলজিস্টকে
প্রেগনেন্সির সময় দেখাতাম, ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার ওভারিয়ান সিস্ট কি প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্সির পরেও কি থেকে যাবে। তো উনি বললেন প্রেগনেন্সি হলে তো ওভারিয়ান সিস্ট ওটা ভেঙে যায়। আমি যদিও জানি না, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি কি ওভারিয়ান সিস্ট ভেঙে যায়, কিন্তু তুমি যদি তোমার প্রেগনেন্সির পরে তোমার শরীরটাকে তুমি মেনটেন না করতে পারো আবারও হতে পারে। ওভারিয়ান সিস্ট একবার হয়ে গেলে যে অপারেশন করো আর ওষুধ খেয়ে ভালো হও, সেটা হয়ে গেলেই যে তুমি একবার উত্তীর্ণ হয়ে গেছো বলে যে পরের বার তোমার হবে না সেটা নয়। তুমি তো আবার বেশি বেশি মিষ্টি খাও, তেল খাও, বেশি বেশি ওই ধরনের খাবার খাও, জাঙ্ক ফুড খাও, তো আমাদের শরীর সেটা নিতে পারবে না, তখন আবার ওভারিয়ান সিস্ট হতে পারে। সেগুলোকে মেনটেন করতে হয়। আমার এখনও মেনটেন করা হয় না। আর এক্সারসাইজ করা শুরু করেছিলাম, কিন্তু প্রচণ্ড পেটে সিজারিয়ান তো প্রচণ্ড পেটে ব্যথা করছে। তো সেই জন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম, বললো 1 বছরের নিচে কোনো হার্ড এক্সারসাইজ না করাই ভালো। তো আমি একেবারে টোটাল বন্ধ রেখেছি। এইবার এই যে 10 মাসে আমার মেয়েটা পড়েছে, তো এইবার থেকে ভাবছি যে একটু করে শুরু করবো, হালকা হাঁটা, হালকা একটু দৌড়বো, হালকা একটু এক্সারসাইজ, এগুলো করবো। তোমাদের কাছে লাস্ট জানি না কতটা গুছিয়ে বলতে পেরেছি। আমাদের তো মেয়েদের সমস্যা মেয়েরাই বুঝি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। চলো আজকে গুড নাইট। যদি কিছু ভুল বলে থাকি, ভুল করে থাকি প্লিজ। চলো নেক্সট ভিডিও তোমাদের দেখাতে পারবো।